যাচ্ছি? তোমাদের বানানো কলা পাতার ঘরটা ভালোই হয়েছে। আমাদের একটু আশ্রয় দে, না হলে যে আমরা পানিতে ডুবে মারা যাব। কি মজা কি মজা, এই বন্যার মধ্যে ছোট মাছের চচ্চড়ি খাবো। তাহলে বেটাকে বন্যায় ভাসিয়ে দিয়ে ভালোই করেছি মনে হয়। আকাশটা ঘন কালো মেঘলা হয়ে আছে, কেমন যেন থমথমে পরিবেশ, চারদিক নীরব হয়ে আছে। এরকম আগে কখনো হয়নি। মনে হচ্ছে প্রচণ্ড বন্যা হবে, তারই আগাম বার্তা দিচ্ছে মনে হয়। বুঝলে গিন্নি, খুব একটা ভালো ঠেকছে না, মনের মধ্যে ভীষণ ভয় ভয় লাগছে। বাবা, যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব? জানি না তিতলিমা, আমাদের যে থাকার মতো চাল চুলো বলতে এই একটি কুড়ে ঘরই আছে। বন্যায় যদি ঘরটাও ভাসিয়ে নিয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমাদের। তোমাকে কত করে বলেছি নদীর তীরে ঘর না তুলে দেখো কোনোভাবে গ্রামের মধ্যে ঘরটা তোলা যায় কিনা। ঘর যে তুলবো, টাকা করি কোথায়? নুন আনতে পান্তা ফুরায় আমাদের, তুমি বলছো ঘর তুলতে? দেখো, কিছুই হবে না, তোমরা উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই ভালো কিছু করবেন। তাই যেন হয় মা তিতলি, তোর কথাই যেন সত্যি হয়। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের ভালো কিছুই করবেন। আয় হায় হায় হায়, আমাদের ঘরটা যে ভেঙে গেল, শেষ রক্ষে আর হলো না আমাদের। এখন কোথায় থাকবো আমরা? হাল ছেড়ো না গিন্নি, এখন আত্মবিশ্বাস হারালে বড় সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে। সেদিন রাতে প্রচন্ড বন্যা হয়, সব ভাসিয়ে নিয়ে যায়। শেষ রক্ষাটা আর হলো না, এখন কোথায় থাকবো আমরা? চারদিকে তো শুধু পানি আর পানি, কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। ও উপরওয়ালা, তুমি কি দেখছো না আমাদের? উপরওয়ালা হয়তো আমাদের পছন্দই করেন না, যদি পছন্দ করতেন তাহলে এত বড় বিপদ আমাদের দিতে পারতেন না। এই পানির মধ্যে আমরা কোথায় যাচ্ছি? চারদিকটা একদম ডুবে গেছে, দেখে মনে হচ্ছে আমরা একদম নদীর মাঝে আছি। কতক্ষণ ধরে তো শুধু ভেলাটাই বাইছো, কোনো কুল কিনারা যে দেখা যাচ্ছে না। এভাবে আর কতক্ষণ? শরীরটাও যে আর চলছে না, মনে হচ্ছে হাত পা অবশ হয়ে আসছে। সেই সকাল থেকে শুধু বেলাটা বাইতেই আছি, আর পারছি না গো গিন্নি। ওই যে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, চলো বাবা, আমরা এখন ওখানেই যাই, পরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। তাই চল, আমি যে আর পারছি না, কিন্তু যেভাবেই হোক একটা থাকার জায়গা তো ঠিক করতেই হবে, না হলে রাতে কোথায় থাকবো আমরা? এখানে সব দেখছি কলা গাছ গিন্নি, এখানে এসে কোনো লাভ হলো এমন তো মনে হচ্ছে না আমার। তার থেকে মোড়ল বাবুর কাছে গেলে হয়তো একটা জায়গা মিলতো আমাদের। মোড়ল বাবু যে বদ মানুষ, আমাদের সে জায়গা দিবে না। কিন্তু এটাও তো ঠিক যে আমরা থাকবো কোথায়? কেন, আমরা এখানে কলা গাছ দিয়ে ঘর বানিয়ে থাকবো। আমরা কলা গাছ দিয়ে একটা দোতলা ঘর বানাবো, যাতে বেশি পানি হলেও আমাদের ঘর ডুবে না যায়। কলা গাছ দিয়ে কি ঘর বানানো সম্ভব? তাও আবার দোতলা ঘর? কেন সম্ভব না বাবা? আমরা শক্ত করে কলা গাছ দিয়ে ঘর বানিয়ে থাকবো, দেখবে ঝড় বন্যায় আমাদের ঘরে কিছুই হবে না।
তুই যখন এত করে বলছিস, দেখি কলা গাছ দিয়ে কেমন ঘর হয়। তাছাড়া আজকে থাকারও তো আর কোনো জায়গা নেই, এই কলা গাছ দিয়ে ঘর বানিয়েই থাকতে হবে হয়তো। তুমিও মেয়েটার কথা সায় দিলে? কলা গাছের ঘর কি এই বন্যায় টিকতে পারবে? শুধু শুধু পরিশ্রম করে লাভ নেই। আহা গিন্নি, মেয়েটা এত করে যেহেতু বলছে, দেখি না শক্ত করে একটা বানিয়ে। তাছাড়া আমাদের তো আর কোনো থাকার জায়গাও নেই। দেখো বাবা, আমাদের ঘর ঠিকই থাকবে, বন্যা আসলেও কিছুই হবে না। আসো বাবা, আমরা এখনই বানানো শুরু করি। আয় মা, এখনই কাজে লেগে পড়ি। গিন্নি, তুমি একটু আমাদের সাহায্য করো, রাত হবার আগেই ঘরটা বানাতে হবে যে। সেদিন রাতে প্রচন্ড বন্যা হয়, কিন্তু হারুদের ঘরের কিছুই হয় না। দেখলে বাবা, রাতের বন্যায় আমাদের কলা গাছের ঘরের কিছুই হয়নি। বলেছিলাম না, আমাদের কলা গাছের ঘরের কিছুই হবে না। তাই তো দেখছি চারদিকে কেমন পানি আরো বেড়ে গেছে, আমরা তো বন্যায় টের পেলাম না। আমাদের কলা গাছের ঘরে এক ফোঁটাও পানি পড়েনি, খুব শক্ত হয়েছে আমাদের ঘরটা। তোমরা পারো বটে, তবে মানতেই হবে তোমাদের বানানো কলা পাতার ঘরটা ভালোই হয়েছে। প্রথমও দেখে আমার পছন্দই হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে তোমরা ভালো কাজই করেছো। আমার খুব খিদে লেগেছে বাবা, সেই কাল থেকে কিচ্ছুটি খাইনি। ক্ষুধা তো আমাদেরও লেগেছে মা, কিন্তু এই বন্যার মাঝে আমরা কোথায় খাবার পাবো? সব যে পানিতে ডুবে গেছে। মোড়লবাবুর বাড়িতে যাই, তিনি যদি দয়া করে একটু খাবার দেয় আমাদের। কিরে হারু যে, তাই এই বন্যার মধ্যে আমার বাড়িতে তা কি মনে করে এলি? আগে মোড়লবাবু, আমাদের ঘর যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, আমরা কোনোভাবে একটা কলা গাছের ঘর বানিয়ে আশ্রয় নিয়েছি। কি কলা গাছের ঘর? তোরা গরিব মানুষ পারিসও বটে, কলা গাছের আবার ঘর হয় নাকি? সেই ঘরে আবার মানুষও থাকতে পারে? বুঝলাম কলা পাতার ঘর বানিয়েছো, কিন্তু আমার কাছে কি? কলা গাছের ঘর তো তুলেছি, কিন্তু আমাদের কাছে কোনো খাবার নেই। আমার মেয়েটা দুদিন ধরে না খেয়ে আছে, যদি কিছু শুকনো খাবার দিতেন, এজন্যই এসেছি আর কি। গ্রাম গায়ের সকল দোকানপাট যে ডুবে গেছে, তোকে খাবার দিলে আমাদের যে না খেয়ে থাকতে হবে, কোনো খাবার দিতে পারবো না। একটু দয়া করুন মোড়লবাবু, আমাদের জন্য না হোক, আমার মেয়েটার জন্য অন্তত কিছু খাবার দিন। মেয়েটা যে ক্ষুধায় ছটফট করছে। আমি বললাম না কোনো খাবার টাবার হবে না, আমার কাছে যে খাবার আছে সেটা আমাদেরই লাগবে। খাবার না পেলে না খেয়ে থাকবি, আমার কাছে আসিস কেন? আচ্ছা থাক, আপনার খাবার লাগবে না, আমি চলে যাচ্ছি। আজ গরিব বলে এভাবে আমাকে তাড়িয়ে দিলেন। ওরা স্বার্থপর মানুষ, সবার আগে নিজেরটাই বোঝে, অন্য মানুষকে নিয়ে ভাববার সময় নেই ওদের। গরিব মানুষের রক্ত চুষে তারপরে মোড়ল হয়েছে। সবই তো জানি গিন্নি, তারপরও গিয়েছিলাম। যদি তিতলির জন্য কিছুটা হলেও শুকনো খাবার পেতাম। মেয়েটার কষ্ট যে আর আমার সহ্য হচ্ছে না। এখন আর আমার ক্ষুধা নেই বাবা, আমিও দু একদিন না খেয়ে থাকতে পারি। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। চিন্তা করতে হয় রে মা, চিন্তা করতে হয়। এখন না হয় না খেয়ে আসিস, কিন্তু এমনভাবে আর কতক্ষণ থাকবি? খাবার ছাড়া যে মানুষ বাঁচে না, কতদিন আর বেঁচে থাকবি বল? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়?
তুমি দেখবে নাকি বড়শি দিয়ে মাছ ধরা যায় কিনা। আমার মনে হয় তুমি বড়শি দিয়ে মাছ ধরতে পারবে। তুমি ভালো কথা মনে করেছো গিন্নি। বড়শিটা নিয়ে যাই, দেখি যেখানে পানি পরিষ্কার আছে সেখানে বড়শিটা ফেলে দেখি, হয়তো মাছ পেলেও পেতে পারি। আমিও যাব বাবা, আমিও যাব। এই বন্যায় তুমি কিভাবে মাছ ধরো আমিও দেখব। না না, তোকে যেতে হবে না, এমনিতেই বন্যার বৃষ্টির পানিতে ভিজেছিস, আবার মাছ ধরতে গেলে হাতে পায়ে পানি লাগবে, ঠান্ডা লেগে যাবে তো। আমার ঠান্ডা লাগবে না, আমি পানি ধরবো না, আমি বাবার সাথে যাব। আচ্ছা, মেয়েটা যখন এত করে যেতে চাচ্ছে তাহলে যাক না আমার সাথে। তুমি আর অমত করো না, আমি দেখে রাখবো, তোমার চিন্তা করতে হবে না। দেখলি মা তিতলি, দেখলি মাছ ধরতে জানলে বন্যার মধ্যেও মাছ ধরা যায়। তুমি কতগুলো মাছ ধরেছো, কি মজা কি মজা। এই বন্যার মধ্যে ছোট মাছের চচ্চড়ি খাবো। কতদিন হলো ছোট মাছের চচ্চড়ি খাই না। খাবি খাবি রে মা, খাবি, তোর জন্যই তো মাছ ধরা। তুই না খেলে কে খাবে? আকাশটা মেঘলা মেঘলা দেখা যায়, মনে হয় আবার বন্যা শুরু হবে। চল আমরা এখন যাই। আমরা যা মাছ পেয়েছি তাতে আমাদের হয়ে যাবে, চলো আমরা এখন যাই। মোড়ল বাবু, পানির গতি তো সুবিধা ঠেকছে না, গ্রামের সব বাড়ি ডুবে গেছে। আপনার বাড়ি উঁচু, তাই এখনো টিকে রয়েছে, কিন্তু বেশিক্ষণ টিকে থাকবে মনে হয় না। কি বলিস? গ্রামের কারো বাড়ি আর বাসমান নেই? আমার বাড়িটাও ডুবতে শুরু করলো, শেষে কিনা পানিতে ডুবে মরতে হবে আমাদের। গ্রামের সবার বাড়ি ডুবে গেলেও একটা বাড়ি ডুবেনি মোড়ল বাবু, হারুদের কলা গাছের বাড়ি। আশ্রয় নিলে ওই বাড়িতেই আমাদের আশ্রয় নিতে হবে। কিন্তু হারু তো কালকে এসেছিল খাবারের জন্য, আমি দেইনি। এখন যদি আশ্রয় চাই তাহলে কি আমাকে আশ্রয় দিবে? তার থেকেও বড় কথা হলো আমি তো মোড়ল, মোড়ল হয়ে কিনা সামান্য জীবন বাঁচাতে হলে আশ্রয় তো নিতে হবেই, তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। কাল যা হবার হয়েছে, আজ চলুন, নয়তো বাঁচতে পারবো না আমরা। আমি গ্রামের মোড়ল হয়ে ওদের মতো হতদরিদ্র মানুষের কাছে আশ্রয় ভিক্ষা চাইতে পারি না, তাহলে গ্রামের মোড়ল হয়ে আমার কি লাভ? আপনি আছেন আপনার লাভ লস নিয়ে, এখানে পানিতে ডুবে মরার থেকে আশ্রয় ভিক্ষা চাওয়া অনেক ভালো। আপনি থাকলে থাকুন, আমি চললাম। দেখো দেখো বাবা, পানিতে সাঁতার কাটতে কাটতে কারা যেন এদিকে আসছে। দেখে তো মনে হয় মোড়ল বাবু। আমাদের ঘর বন্যার পানিতে ডুবে গেছে, তোদের কলা গাছের ঘরে আমাদের একটু আশ্রয় দে, না হলে যে আমরা পানিতে ডুবে মারা যাব। তোমাদের কোনো আশ্রয় হবে না। কাল যখন বাবা শুকনো খাবার চাইতে গিয়েছিল তখন তো তোমরা কোনো খাবার দাওনি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দে, আর কখনো এমন হবে না। মোড়ল বাবু, আপনি তিতলির কথায় কিছু মনে কইরেন না, ও ছোট মানুষ, যা বুঝে না তাই বলে। আমি আপনাদের উঠানোর ব্যবস্থা করছি এক্ষুনি। একটু তাড়াতাড়ি কর রে হারু, আমি যে সাঁতার জানি না। কোনো রকম একটা কলা গাছে বসে বসে এসেছি, এখন যে আর পারছি না আমি। পরদিন তিতলির প্রচন্ড জ্বর আসে। আমার শরীরটা কেমন পুড়ে যাচ্ছে বাবা, আমার তো কিছুই ভালো লাগছে না। কত করে বললাম তিতলি,
পানিতে নামিস না, পানি লাগাস না গায়ে, তা তো শুনলি না। এখন হলো তো জ্বর, এখন শুয়ে আছিস, কেমন লাগছে? এই বন্যার মধ্যে এখন কোথায় যাব, কি করব কিচ্ছুই জানি না, তার মধ্যে তোর গায়ে আবার জ্বর বেঁধেছিস। আচ্ছা, এই সময় তোমার ওকে বকতে হবে? হ্যাঁ, জ্বরে আমার মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছে, কিছু একটা করো। আমার খুব খারাপ লাগছে বাবা, মুখটা কেমন তেতো হয়ে আছে আমার। গ্রামের যে অবস্থা, সবার বাড়িই তো পানিতে ডুবে গেছে। এই বন্যার মধ্যে কি কবিরাজ মশাইকে পাবো? হারু, তুই একবার যা, গিয়ে দেখ কবিরাজ মশাইয়ের কি অবস্থা, শরীর স্বাস্থ্য ঠিক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে নিয়ে আয় তাকে। তুমি যাও, কবিরাজ মশাইকে নিয়ে আসো। তিতলির দিকে যে তাকানো যাচ্ছে না, এভাবে বসে থাকলে বড় কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। তাই যাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যাই কবিরাজ মশাইকে গিয়ে নিয়ে আসি। এ কি অবস্থা কবিরাজ মশাই, আপনি যে টিনের চালে দাঁড়িয়ে আছেন? তুমি এসেছো ভালোই হয়েছে, বন্যায় আমার বাড়ি ডুবে গেছে, চারদিকে সব পানি আর পানি, কোথায় যাব, যাওয়ার মতো তো পরিস্থিতি নেই, তাই বাধ্য হয়ে এই টিনের চালে উঠে দাঁড়িয়ে আছি। আপনি আমার সাথে আসুন, আমার মেয়েটা অনেক অসুস্থ, বন্যায় ঠান্ডা লেগে জ্বর আসছে, মেয়েটার মুখের দিকে এখন আর তাকানো যায় না। তোর ঘর তো ছিল নদীর তীরে, তা তোর ঘর কি এখনো আছে? কি বলিস তুই? না কবিরাজ মশাই, আমার ঘর তো সেই বন্যার শুরুতেই ভাসিয়ে নিয়ে গেছে। আমরা একটা কলা গাছের দোতলা বাড়ি বানিয়েছি, সেখানেই চলুন, আমরা সেখানেই থাকি আর কি। চল তাহলে, আমাকেও নিয়ে চল, আমাকেও উদ্ধার কর একটু। এদিকে মোড়ল তার অহংকারী রূপে ফিরে আসে। শোন কানাই, এই ঘর আমাদের, এই ঘরে একমাত্র আমাদেরই অধিকার থাকবে। এই ঘরে আমি কখনোই গরিবদের সাথে থাকবো না। তাহলে কি করবো মোড়ল বাবু? এই গরিবদের কি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব? হ্যাঁ হ্যাঁ, পানিতে যে স্রোত, এক্ষুনি ওদেরকে ফেলে দিতে হবে, তাহলে এই স্রোতে ওদের ভাসিয়ে নিয়ে যাবে। কাকে ফেলে দিতে চাইছো তোমরা? ভুলে যেও না, তোমাদের আশ্রয় কিন্তু আমরাই দিয়েছি। উপকারের উপকার এত তাড়াতাড়ি ভুলে যেও না কিন্তু। তোর উপকার দিয়ে আমি কি করব? এই ঘর এখন আমার, এখানে একমাত্র আমি থাকবো, আমার সাথে কোনো গরিব টরিব থাকতে পারবে না। এটা ঠিক হচ্ছে না মোড়ল মশাই, যারা আপনাকে এই বিপদের সময় ঠাঁই দিয়েছে আপনি তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। উপরওয়ালা আপনাকে কখনো মাফ করবে না। এই নে, আমাদের ঘর থেকে বের করে দিবি? এখন যা, পানিতে ডুবে যা। হারু, আমাদের বাচ্চা, আর কখনো এমন করব না, তুলে নে না আমাকে তোর ভেলায়। না না না, সে ভুল আর কখনোই করব না। একবার আশ্রয় দিয়েছি, সেটাই অনেক বড় ভুল করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করতে চাই না কখনো। আমি তোকে দেখে নেব হারু, মনে রাখিস, আমি যদি বেঁচে ফিরি তাহলে তোর একদিন কি আমার একদিন। যা করার করে নিস, আমি আর তোদেরকে আমার ভেলা কিংবা কলা গাছের ঘরে কখনোই জায়গা দিব না। আপনি বাঁচতে বাজির নাম। বন্যার প্রচন্ড পানির স্রোত মোড়ল আর কানাইকে ভাসিয়ে নিয়ে যায়। দেখো দেখো, কবিরাজের চিকিৎসা আমি কেমন সুস্থ হয়ে গেছি।
জ্বরের কারণে আমি পুঁটি মাছ ভাজাটাও খেতে পারিনি। এখন মজা করে খাবো। এই বন্যায় যেখানে সবার জীবন নিয়ে টানাটানি, সেখানে এরকম একটা কলা গাছের ঘর আমাদের থাকার জায়গা করে দিয়েছে। আমি কখনো ভাবিওনি যে কলা গাছ দিয়েও ঘর বানানো সম্ভব। তিতলি আর ওর বাবা দুজনে বানিয়েছে, এখন দেখি ভালোই হয়েছে। কলা গাছের ঘরটা যেমন উঁচু তেমনি শক্তপোক্ত। এই বন্যায় ভালোই কাজে আসছে ঘরটা। উপরওয়ালা যা করেন হয়তো ভালোর জন্যই করেন। সারা গ্রাম পানিতে ডুবে গেছে, এই কলা গাছের ঘরটা না বানালে কোথায় থাকতাম। এখন এসব কথা ছাড়ুন। এই বর্ষায় গরম গরম পুঁটি মাছের ভুনো খেতে আহা ভারী মজা হবে। দেখতে দেখতে বন্যা থেমে যায়। বাজারে কে এসেছে? হারুদা যে। কি মনে করে বাজারে আসলে বাপু? আমার কাছে সব শাক সবজি তাজা তাজা, কোনটা দেবো বলো? কি যে কিনবো, হাতে তেমন টাকা করি নেই বাপু। বেগুন তো বেশ ভালোই তাজা মনে হচ্ছে। এই বেগুনের কিলো কত করে? এমনিতে বেগুন বিক্রি করি 80 টাকা করে। তবে তুমি যদি নাও তাহলে তোমার কাছে কিলো অর্ধেক মানে রাখবো। এই ধরো 40 টাকা করে রাখবো আর কি। সবার জন্য 80 টাকা কিলো, তাহলে আমার জন্য কেন 40 টাকা? আমি এমন কে যে আমার কাছে তুমি অর্ধেক দামে সবজি বিক্রি করবে? তুমি তো জানো না বাপু তুমি কি করেছো। তুমি গরিবের রক্তচোষা মোড়লকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো। ওই মোড়লের জ্বালায় আমরা তো ভালোভাবে দোকানদারি করতে পারতাম না। কেন, মোড়ল আবার কি করতো যে তোমরা ভালোভাবে দোকান দিতে পারতে না? সে কি তুমি জানো না? প্রতিদিন মোড়ল তো বাজারে এসে সবার কাছ থেকে চাঁদা নিত। শুধু তাই না, যা ভালো লাগতো তাই নিয়ে যেত। কেউ ভয়ে টাকা চাওয়ার সাহস করতো না তার কাছে, আর সেও টাকা দিত না কাউকে। তাহলে বেটাকে বন্যায় ভাসিয়ে দিয়ে ভালোই করেছি মনে হয়। ওই রকম মানুষ না থাকাই ভালো। হ্যাঁ বাপু, তুমি কাজটা ভালোই করেছো। এই বাজারে সবাই এখন থেকে তোমার কাছ থেকে অর্ধেক দাম নেবে। বাহ বাবা, তাহলে তো ভালোই হয়, অনেক বাজার করতে পারবো আমি।